বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের লালন সাইজি একটা গান বলেছিলেন, সময় থাকতে সাধন হলে না। আপেক্ষিক অর্থে যদি এই গানের গুরুত্ব এবং গানের অর্থ আমরা বিশ্লেষণ করতে যাই, এটা কিন্তু অনেক গভীরতা বহন করে। আমরা বলি না অনেক সময় দাঁত থাকতে দাঁতের যত্ন করে নে, তেমনি ভাবে সময় থাকতে সাধন হলো না বলতে আমি আমার এই আলোচনাতে এসে বোঝাতে চেয়েছি ভূমিকম্প হচ্ছে, হবে, এটা যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমরা যদি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারি আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। এখান থেকে আমরা হয়তো অনেকগুলো জীবনকে রক্ষা করতে পারবো। এই জন্যই আমার আজকের টপিকটার নাম হচ্ছে সময় থাকতে প্রস্তুতি। আমি ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার, ইউনিভার্সিটি অফ তেনাগা ন্যাশনাল ইউনিটিনে রিসার্চ করছি ভূমিকম্পের উপর। আমার রিসার্চের টপিকে আর্থকোয়াক। আমার পড়াশোনা সে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, যেটুকু আমি পড়াশোনা করেছি, আমরা যেসব সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে পড়ছি সেখানে প্রচুর টাকা ভর্তুকি দিয়ে থাকে। তারপরেই আমরা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হই। এটা হয়তো আমরা অনেকেই জানি না, বাট আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনার পিছনে কিন্তু রাষ্ট্রের অনেক অবদান আছে। এবার রাষ্ট্র টাকাটা কই পায় সেটা নিশ্চয়ই এদেশের আপামার জনসাধারণের, এদেশের রিক্সাওয়ালার, শ্রমজীবী মানুষের, কৃষকের, তাদের ভ্যাট ট্যাক্সের টাকাটাই সরকার ভর্তুকি হিসাবে দিয়ে আপনাকে আমাকে পড়াশোনা করাচ্ছে। এটা আমরা হয়তো অনেকেই জানি না, আর অনেক সময় জানলেও এটা নিয়ে কথা বলি না। আমরা যদি পিছনের দিনগুলোর দিকে তাকাতে যাই বা বিগত সময়ে পৃথিবীর যত বড় বড় দেশে ভূমিকম্প হয়েছে সেখানে ঘটনা কি ঘটেছিল, আর আজকাল আপনি গুগলে সার্চ দিলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। তার মধ্যে আমি কয়েকটা ভয়াবহ চিত্র তুলে ধরি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সে 2015 সালে নেপালের কথা, যেটা 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল, পুরো নেপালকে লন্ডভন্ড করে দিয়েছিল। তারপর হয়েছিল তুরস্কে, অনেক বড় বড় ভবন ধসে পড়েছিল, অসংখ্য মানুষ মারা গিয়েছিল। হয়েছিল ইন্দোনেশিয়াতে, ফিলিপাইনে, আর জাপানে তো প্রতিনিয়তই হচ্ছে। কিছুদিন আগে থাইল্যান্ডেও হয়েছিল। তার মানে বিগত সময় যতগুলো বড় বড় ভূমিকম্প হয়েছে, ডিস্ট্রয় হয়েছে, আমরা যদি সেই ডিজাস্টারগুলোকে একটু অ্যানালাইসিস করি আমাদের জন্য কিন্তু অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাওয়া সম্ভব। বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছেন, এই কার্যক্রমের সাথে জড়িত আছেন, বিশেষ করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, আমি তাদেরকে অনুরোধ করব এখনই সময় থাকতে আপনারা প্রস্তুতি নেন। তার আগে আমি আমার আরেকটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি। নিশ্চয়ই আপনাদের সে 2019 সালে শুরু হওয়া করোনার কথা মনে আছে। কোভিড যখন প্রথম বাংলাদেশে আসে, আমাদের এয়ারপোর্টে কোভিড টেস্ট করার মতো একটা মেশিন ছিল না। যখনই করোনার প্রাদুর্ভাব পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, দেখা যাচ্ছে প্রত্যেক দেশেই কিন্তু এয়ারপোর্টে সিলগালা করে দিয়েছে। অর্থাৎ আমি সিলগালা বলতে বোঝাচ্ছি বিদেশি নাগরিকদের দেশে ঢুকতে গিয়ে তাদের করোনার টেস্টিং করা, তাদের কোভিড আছে কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করেই তারপর দেশে ঢুকতে দেওয়া হয়েছে। তাতে করে যেটা হচ্ছে, বিদেশে একটা মানুষের মাধ্যমে যখন রোগটা আমার দেশে ঢুকে পড়বে তখন তো সেটা মহামারী আকার ধারণ করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এয়ারপোর্টে একটা মেশিন ছিল না। বিদেশি নাগরিকটা আসছে, তাদের মাধ্যমে তারা যে করোনাটাকে বয়ে নিয়ে আসছে সেটা থেকে আমার দেশের মানুষকে বাঁচাবে সে ব্যবস্থা ছিল না। পরবর্তীতে হয়তো সেটা হয়েছে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করছি আমাদের ঠিক ভূমিকম্পের ব্যাপারে আমি গত পর্বে বলেছিলাম যে আমাদের দেশে বর্তমানে ভূমিকম্পটা কিন্তু খুব মারাত্মক একটা পর্যায়ের মধ্যে আছে। অনেকগুলো চ্যানেলে, মিডিয়াতে নিউজ করেছে যে 60 থেকে 70 হাজার বিল্ডিং এই ঢাকা শহরে ধসে পড়বে। কি হবে একবার ভাবুন তো, যদি ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে যায়। তো সেজন্য আমরা যদি আমাদের জায়গা থেকে কিছু ছোট ছোট প্রিপারেশন নিতে পারি, কিছু প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে পারি, হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো সম্ভব। পুরো বাংলাদেশের প্রত্যেক ভূমিকম্প প্রবণ যে অঞ্চলগুলো আছে সেগুলোকে বিভিন্ন জোনে আমরা ভাগ করে ফেলতে পারি। ঢাকাকে একটা জোনে নিয়ে আসি, আমাদের পাশে গাজীপুরকে আমরা একটা জোনে নিয়ে আসতে পারি, আমাদের পাশে আমরা নারায়ণগঞ্জকে একটা জোনে নিয়ে আসতে পারি। এভাবে প্রত্যেকটা জোনগুলোকে আলাদা আলাদা ভাগ করে ফেলতে হবে। ভাগ করার ফলে, যেমন ধরুন আমি নারায়ণগঞ্জের কথা বলি, নারায়ণগঞ্জে যত স্কুল কলেজ আছে প্রত্যেক স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে সেখানে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে এখন ট্রেন আপ করা উচিত। যখন কোনো বড় ধরনের ডিজাস্টার হবে তারা কিভাবে তাদেরকে উদ্ধার করবে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো, আমি যদি ভুল না করি আমি কিন্তু ওই দিন একটা কথা বলেছিলাম, গ্যাসের যে পাইপলাইন গুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভূমিকম্প না যত বেশি ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে এই গ্যাস লাইন থেকে। কারণ আপনি একটু চিন্তা করে দেখুন, গ্যাস তো একটা জ্বালানি পদার্থ, সে আগুন পাওয়ার সাথে সাথেই আগুনের সংস্পর্শ আসলে সে আগুন ধরে একটা ভয়াবহ অবস্থা হয়ে যায়।
এখন আমার মাটির নিচে যে গ্যাস তো প্রতিনিয়ত মুভ করছে, সেখানে যখন ভূমিকম্পের প্রচন্ড কম্পন হবে এবং এই কম্পনটা হওয়ার সাথে সাথে যখন মাটির নিচ থেকে গ্যাস লাইনগুলো ফেটে বের হয়ে যাবে, তখন তো এই গ্যাসগুলো সারা দেশে ওই এলাকা প্রচন্ডভাবে ছড়িয়ে পড়বে। আর ছড়িয়ে পড়ার সাথে সাথেই যখন আগুন ধরে যাবে, তখন অবস্থাটা কি হবে? পুরো ঢাকা শহরে কিন্তু হাজারো লক্ষ গ্যাসের লাইন ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেক লাইনের ভিতরে গ্যাস আছে। তাহলে এই গ্যাসটা যখন আপনার ডিজাস্টার রূপে আপনার কাছে হাজির হবে, এই গ্যাসের লাইন যখন আগুন ধরে যাবে, একবার ভাবুন তো, ভূমিকম্প সর্বোচ্চ 1-2 মিনিটের ঘটনা, এরপরে কিন্তু সে অটোমেটিক থেমে যাবে। কিন্তু ভূমিকম্প হওয়ার পরে যখন আমার এই পুরো শহরটা পুড়ে ছাই হয়ে যাবে, তখন কি হবে? তো সেজন্য আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে, অনেক সুযোগ আছে, যে আমাদের প্রত্যেক স্কুল কলেজে প্রয়োজনে আমরা ভলেন্টিয়ারি কমিটি করে দিতে পারি। তাদেরকে দিয়ে যদি আমরা আমাদের প্রিপারেশন নেওয়া শুরু করি, হয়তো দুর্ঘটনা থেকে, অনেক ডিজাস্টার থেকে অনেক কিছু আমরা এড়িয়ে একটু স্বাভাবিক ক্ষয়ক্ষতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এই ঢাকা শহরে হাজার হাজার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের কাজ হলো সেবামূলক কাজগুলো করা। সেবামূলক কাজগুলো করতে গেলে সেখানে যেটা দরকার সেটা হচ্ছে তাদেরকে অর্গানাইজ করে তাদের মাধ্যমে আমরা ভলেন্টিয়ারি টিম গঠন করতে হবে। করলে যেটা হবে যে অঞ্চলটা ক্ষতিগ্রস্ত, বাকি যে অঞ্চলটা ভালো আছে, সেখানের ম্যান পাওয়ার গুলোকে আমরা নিয়ে এসে এখানে আমরা ইনভলভ করে দিতে পারবো। তাহলে এখন থেকে আমাদের টিম গঠন করা উচিত। টিম গঠন করে সেই টিমগুলোর মাধ্যমে আমরা যদি একটা পুরো বাংলাদেশকে একটা রোড ম্যাপে নিয়ে আসতে পারি এবং এমনভাবে একটা ভলেন্টিয়ারের টিম গঠন করি, পুরো বাংলাদেশ থাকবে আমাদের নেটওয়ার্কে। তাহলে যেখানে প্রবলেম হোক, বাকি যে অঞ্চলটা প্রবলেম হয়নি তাদেরকে আমরা প্রবলেম হওয়া অঞ্চলে ইনস্ট্যান্টলি ট্রান্সফার করে সেখানে তাদেরকে দিয়ে আমরা উদ্ধার কার্য চালাতে পারবো। কারণ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম রানা প্লাজার কথা, যে একটা ছোট্ট রানা প্লাজা ধসে পড়েছিল, সেখানে 3 মাস লেগে গিয়েছিল। আর আমি পুরো ঢাকা শহর যদি লন্ডভন্ড হয়ে যায়, চিটাগং শহর যদি লন্ডভন্ড হয়ে যায়, কি হবে? কোথায় পাবেন আপনি এত জনবল? এই ভূমিকম্পের আমাদের বিশেষজ্ঞরা কিন্তু কয়েকদিন পর পরে কিন্তু আমাদেরকে সতর্ক করছেন, আগাম সংকেত দিচ্ছেন যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা ভয়াবহ ভূমিকম্প নেমে আসবে। কারণ সঞ্চিত শক্তির পরিমাণ এত বেশি হয়ে গিয়েছে, এটা অত্যন্ত মারাত্মক আকারে আমাদের এখানে এফেক্ট করবে, যে এটা চাইলে 1 দিন 2 দিনে 5 দিনে 15 দিনে এটা সমাধান করা যাবে না। তো সেজন্য আমাদের এখন থেকেই সময় থাকতে প্রস্তুতি নিতে হবে। আমরা যেখানেই আমাদের এই সমস্যা হোক, আমাদের ফোর্স রেডি। তার চেয়ে সবচেয়ে কষ্টদায়ক যেটা আমি ভাবি, সেটা হলো আমার দেশের ছোট ছোট শিশুগুলোর কথা। দেখুন, আপনারা আমরা বড় হয়েছি, একভাবে আমরা হয়তো নিজেদেরকে একটা প্রোটেক্ট করতে পারবো, কিন্তু ছোট ছোট মাসুম শিশুগুলো কোথায় যাবে? তারা তো নিষ্পাপ, তারা তো কিছুই জানে না। এই শিশুদের কথা আমাদের ভাবতে হবে। শিশুদের কথা ভেবেই আমরা যদি সেভাবে আমাদের শিশুদেরকেও আমরা একটু একটু করে শিখাতে পারি, একটু একটু করে বোঝাতে পারি, সে অন্তত দুঃসময় হয়তো নিজেকে একটু প্রোটেক্ট করতে পারবে। আজকে আপনারা পৃথিবীর অন্যান্য উন্নত কান্ট্রিগুলোর দিকে তাকান, জাপানের দিকে তাকান, থাইল্যান্ডে তাকান, আপনি অস্ট্রেলিয়া, যে উন্নত দেশে বলুন না কেন, তারা কিন্তু প্রাইমারি স্কুল লেভেল থেকে তাদের বাচ্চাগুলোকে সেভাবে ট্রেন আপ করছে, যার কারণে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। তাই আমিও সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, আমাদের সংশ্লিষ্ট দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় যারা ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করেন, তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দৃষ্টি আকর্ষণ করছি, এখনই আপনি এই বিষয়গুলোর জন্য জোরালো পদক্ষেপ নেন। আমরা ইতিপূর্বে শুনেছি যে আপনি এটা নিয়ে অনেকটা মিটিং করেছেন। তার সাথে এখন থেকে আমাদের ভলেন্টিয়ারি টিম গড়ে তোলা উচিত, পুরো বাংলাদেশকে একটা নেটওয়ার্কে নিয়ে আসতে হবে। তাহলেই বড় কোনো ক্ষয়ক্ষতি হলেও আমরা হয়তো যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি, হয়তো মানুষের জীবন রক্ষা করা বা ক্ষতির পরিমাণটা কমাতে পারবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।